বাইরে নির্মলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে আমরা আলোচনা করব ভেক্টোকার্ডিওগ্রাম। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন পিজি লেভেল কার্ডিওলজির অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক ভেক্টোকার্ডিওগ্রাম। একেই জানে যে হার্টের মধ্যে সবসময় একটা ইলেকট্রিক্যাল ফ্লাকচুয়েশন চলছে এবং সেই ইলেকট্রিক্যাল ফ্লাকচুয়েশন আমরা ইসিজির সাহায্যে ডিটারমাইন করতে পারি বা ইলেকট্রোকার্ডিওগ্রামের সাহায্যে ডিটারমাইন করতে পারি, কিন্তু ভেক্টোকার্ডিওগ্রাম একটু আলাদা। কোনো একটা পার্টিকুলার সময়ে হার্টের মধ্যে কোন ধরনের ইলেকট্রিক্যাল ইম্পালস হচ্ছে এবং সেই পার্টিকুলার সময়ে এই ইলেকট্রিক্যাল ইম্পালসগুলো কিভাবে মুভ করছে সেটাই প্রধানত আমরা ভেক্টোকার্ডিওগ্রামের সাহায্যে বুঝতে পারি। ধরে রাখো এটা হচ্ছে একটা মাসেল ফাইবার। তাহলে জেনারেলি যখন এই মাসেল ফাইবার নর্মাল কন্ডিশনে আছে, মানে কোনো এক্সাইটেড সিচুয়েশনে নেই, আমরা জানি যে এই মাসেল ফাইবারের ভিতরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে নেগেটিভ চার্জ, ঠিক আছে। আর বাইরের দিকে কি থাকবে? বাইরের দিকে থাকবে পজিটিভ চার্জ। এটা যে কোনো রেস্টিং সেলে প্রধানত আমরা দেখতে পাই। এটা যেমন স্কেলিটাল মাসেলসের মধ্যে যেমন দেখা যায়, নিউরনসের মধ্যে দেখা যায়, তার সঙ্গে সঙ্গে কার্ডিয়াক মাসেলসের মধ্যে দেখা যায়। সুতরাং এই যে কন্ডিশন, এটাকে আমরা বলবো রেস্টিং কন্ডিশন, রাইট। এখন এসএ নোড সবসময় একটা ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করছে এবং সেই ইলেকট্রিক্যাল ইম্পালস এবারে যে নোডাল সিস্টেম আছে হার্টের, তো সেই সমস্ত নোডাল সিস্টেম দিয়ে অরিকেল হয়ে তার সঙ্গে সঙ্গে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম হয়ে একদম ভেন্ট্রিকেলের মধ্যে ছড়িয়ে পড়ে। তো এই যে প্রসেসটা, মানে যেখানে ইলেকট্রিক্যাল ইম্পালস যে তৈরি হচ্ছে, তার মানে হার্ট মাসেল সেক্ষেত্রে অ্যাক্টিভ হচ্ছে, তার মানে হার্ট মাসেলসের ডিপোলারাইজেশন হচ্ছে। তাহলে ডিপোলারাইজেশনকে যদি আমরা ডেনোট করি, কিভাবে করব দেখো। ধরে রাখো এখানে কার্ডিয়াক মাসেল ফাইবার আছে, ঠিক আছে, কার্ডিয়াক মাসেল ফাইবার এটা। সুতরাং এই কার্ডিয়াক মাসেলস ফাইবার যখন ডিপোলারাইজেশন স্টেট, মানে কি, ধরা যাক ভিতরের দিকটা, সেলের ভিতরের দিকটা এক্ষেত্রে পজিটিভ হবে আর বাইরের দিকটা নেগেটিভ হবে। সুতরাং এইটুকু যে পোর্শন আছে এটাই কিন্তু ডিপোলারাইজড পার্ট। সুতরাং এই পার্টটাকে, এই পার্টটা হচ্ছে ডিপোলারাইজড পার্ট। আবার দেখো এখানটা কিন্তু একদম নর্মাল সিচুয়েশনে আছে। তো এইভাবেই কিন্তু কার্ডিয়াক ইম্পালস বা ইলেকট্রিক্যাল ইম্পালসগুলো প্রধানত হার্টের মধ্যে যায়। সুতরাং এই যে কন্ডিশন, এটা কিন্তু ডিপোলারাইজেশন। তো হার্টের মধ্যে এই ডিপোলারাইজেশনের ফলে কি হচ্ছে? কারেন্ট মুভ করছে। তো সেই কারেন্ট যে মুভ করছে ডিপোলারাইজেশনের ফলে, সেটাকে যার সাহায্যে আমরা রিপ্রেজেন্ট করব সেটাই বেসিক্যালি ভেক্টোকার্ডিওগ্রাম। এই যে মুভমেন্ট, এটা প্রধানত ডিনোট করা হয় ভেক্টোকার্ডিওগ্রামে একটা অ্যারো দিয়ে, রাইট। সুতরাং একটা অ্যারো দিয়ে প্রধানত এটাকে রিপ্রেজেন্ট করা হয় এবং এই অ্যারোটা কিন্তু র্যান্ডম অ্যারো নয়। অ্যাকচুয়ালি এই অ্যারোর স্পেসিফিক ডাইরেকশান আছে এবং এই অ্যারোর স্পেসিফিক ম্যাগনিটিউড আছে। সুতরাং এই যে অ্যারো, তো এটাকেই আমরা বলবো কার্ডিয়াক ভেক্টর, রাইট। সো এই অ্যারোকেই আমরা কি বলবো? কার্ডিয়াক ভেক্টর। এখন এই যে কার্ডিয়াক ভেক্টর আছে, এই কার্ডিয়াক ভেক্টরের এই যে টিপ দেখতে পাচ্ছ, এই টিপটা প্রধানত ডিরেকশানকে সূচিত করে, অর্থাৎ কোন দিকে এই কারেন্ট ফ্লো হচ্ছে, তো সেই ডিরেকশানকে ডিনোট করবে কে? এই ভেক্টরের টিপ। এবং তার সঙ্গে সঙ্গে এই ভেক্টরের ম্যাগনিটিউড, মানে এই ভেক্টর প্রধানত কারেন্টের ম্যাগনিটিউডকেও রিপ্রেজেন্ট করে। ম্যাগনিটিউড মানে এই কারেন্টটা কি পরিমাণে আছে, সুতরাং ম্যাগনিটিউড, রাইট। যদি এই ভেক্টর যদি খুব লম্বা হয়, মানে অনেক বড় যদি হয়, তাহলে জানবো যে সেটা বেশি ম্যাগনিটিউডকে ডিনোট করছে। আর যদি ছোট হয়, তাহলে আমরা জানবো কারেন্টের যে ম্যাগনিটিউডকে যেটা ডিনোট করছে সেটা স্মল ম্যাগনিটিউডকে ডিনোট করছে। এটা হচ্ছে একদম বেসিক আইডিয়া। সুতরাং কার্ডিয়াক ভেক্টর বলতে আমরা এটাই বুঝি যে এমন একটা অ্যারো, যে অ্যারোর সাহায্যে আমরা বুঝতে পারি যে হার্টের মধ্যে কিভাবে ইলেকট্রিক কারেন্টগুলো মুভ করছে এবং সেই ইলেকট্রিক কারেন্টের ম্যাগনিটিউড কত, তো সেটা আমরা এই ভেক্টরের সাহায্যে বা কার্ডিয়াক ভেক্টরের সাহায্যে আমরা বুঝতে পারি। আচ্ছা, এই ইলেকট্রিক্যাল কারেন্টের যে মুভমেন্টের যে ডিরেকশন হয়, সেটা প্রধানত নেগেটিভ থেকে পজিটিভের দিকে হয়। ভেক্টোকার্ডিওগ্রাম বুঝতে গেলে এই আইডিয়াটা রাখতে হবে, কারেন্টের মুভমেন্ট কোন দিক থেকে কোন দিকে হচ্ছে? নেগেটিভ থেকে পজিটিভের দিকে। এখন প্রধানত ভেন্ট্রিকেলের মধ্যে যে ডিপোলারাইজেশন, ভেক্টোকার্ডিওগ্রামের সাহায্যে সেটাকে নির্ণয় করার চেষ্টা করা হয়। ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, এখানে যেটা আঁকছে, সো দিস ইজ ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম এবং তার সঙ্গে সঙ্গে এই যে পোর্শন দেখতে পাচ্ছ, সো এটাই হচ্ছে ভেন্ট্রিকেল, রাইট। আচ্ছা, এইবারে এই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, এখানে এইদিকে ধরে রাখো নেগেটিভ সাইন আছে। সুতরাং এই যে অংশগুলো, এখানে নেগেটিভ চার্জ আছে। এই জায়গাতে দেখো, এটা হচ্ছে নেগেটিভ সাইন আছে, ঠিক আছে। এদিকে নেগেটিভ আছে, নেগেটিভ 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 নেগেটিভ,
এগুলো নেগেটিভ, ধরো এইটুকু অংশ নেগেটিভ, আর বাকি যে অংশগুলো আছে এগুলো হচ্ছে পজিটিভ, এগুলো প্রধানত পজিটিভ। এখন আমি কি বলেছিলাম, কারেন্টের মুভমেন্ট কোন দিক থেকে কোন দিকে হবে? অবশ্যই এখানে নেগেটিভ থেকে পজিটিভের দিকে হবে। দেখো তাহলে কারেন্টের মুভমেন্ট কোন দিক থেকে কোন দিকে হচ্ছে? নেগেটিভ থেকে পজিটিভের দিকে হচ্ছে। কিন্তু এই যে কারেন্টের মুভমেন্ট বা ভেক্টর, এগুলো কিন্তু অসংখ্য, একটা পার্টিকুলার সময়ে এরকম অসংখ্য কিন্তু অ্যারো আমরা দেখতে পাই। এবং এই যে মুভমেন্ট যেটা হচ্ছে, দেখো এক্ষেত্রে নেগেটিভ থেকে আমরা পজিটিভের দিকে এই মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তাহলে বিভিন্ন রকম যে কোনো সময়ে প্রধানত হার্টের মধ্যে এরকম অসংখ্য আমরা কিন্তু ভেক্টর দেখতে পাবো। তাহলে কোনো একটা পার্টিকুলার সময়ে এই যে অসংখ্য যে আমরা ভেক্টরকে দেখতে পাচ্ছি, তো এই ভেক্টরগুলোকেই প্রধানত বলা হয় ইনস্ট্যান্টানিয়াস ভেক্টর। কোনো একটা পার্টিকুলার সময়ে আমরা এই যে বিভিন্ন রকমের অ্যারো দেখতে পাচ্ছি, সো দিস ইজ কল্ড ইনস্ট্যান্টানিয়াস ভেক্টর। কিন্তু কোনো একটা পার্টিকুলার সময়ে এই সমস্ত অ্যারোর যে মিন, তার মানে কি হার্টের মধ্যে যে কারেন্ট যেটা আছে সেটাকে যদি আমরা অ্যাকুমুলেট করি, মানে এই ভেক্টরগুলোর যদি সামেশন করি, মানে যোগ করি, তখন আমরা যে ভেক্টর পাবো সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস মিন ভেক্টর। তাহলে সেটাকে আমরা কি বলবো? ইনস্ট্যান্টেনিয়াস মিন ভেক্টর। এবং প্রধানত ভেক্টোকার্ডিওগ্রামে এই ইনস্ট্যান্টেনিয়াস মিন ভেক্টরকেই ডিনোট করা হয়। একটু তোমাদের ছবির সাহায্যে বোঝার বলছি তোমাদেরকে। দেখো ধরা যাক কোনো একটা পার্টিকুলার সময়ে মানে যে ইন্টারভেন্ট্রিকুলার যে সেপ্টাম আছে, সুতরাং এটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। তো ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার ডিপোলারাইজেশন হয়েছে, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে ভেন্ট্রিকেলের যে দুটো ওয়াল আছে, কিছুটা এখানে ভেন্ট্রিকুলার ওয়ালের কিন্তু ডিপোলারাইজেশন হয়েছে। সুতরাং এইরকম সময়ে, এইরকম পার্টিকুলার সময়ে অসংখ্য ভেক্টর কিন্তু হার্টের মধ্যে তৈরি হচ্ছে। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস এই অসংখ্য ভেক্টরকে আমরা বলবো ইনস্ট্যান্টেনিয়াস ভেক্টর। কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস মিন ভেক্টর তাহলে আমরা কাকে বলবো? তাহলে এই রকম সময়ে, যে সময়ে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম ডিপোলারাইজ হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ভেন্ট্রিকেলের যে দুটো ওয়াল আছে, লেফট এবং রাইট ভেন্ট্রিকেলের কিছুটা ডিপোলারাইজেশন হয়েছে, এবং সেই সময়ে প্রধানত তার যে মিন যে ভেক্টর হবে, ধরে রাখো এটা হচ্ছে একটা মিন ভেক্টর। তাহলে সবগুলো ইনস্ট্যান্টেনিয়াস ভেক্টরের সামেশন যদি আমরা করি, তো সেটাকেই আমরা বলবো ইনস্ট্যান্টেনিয়াস মিন ভেক্টর। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস মিন ভেক্টরের ডিরেকশন একটা পার্টিকুলার দিকে এবং তার ম্যাগনিটিউড কিন্তু অন্যান্য ভেক্টরের থেকে অনেকটা বেশি, কারণ তার লেন্থ কিন্তু অনেকটা বেশি। তো এটাই প্রকৃতপক্ষে ইনস্ট্যান্টেনিয়াস ভেক্টর এবং তার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টেনিয়াস মিন ভেক্টরের মধ্যে পার্থক্য। সিচুয়েশনে এই সমস্ত ইনস্ট্যান্টেনিয়াস ভেক্টরগুলো কিভাবে মুভ করে, তো সেটাই আমরা দেখব এবং প্রকৃতপক্ষে ভেক্টোকার্ডিওগ্রামে সেটাই নির্ণয় করা হয়। আবার আমি ছবি আঁকছি, এখানে আবার ছবি আঁকছি। ধরা যাক এটা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম এবং তার সঙ্গে সঙ্গে এখানে কি আছে? এখানে ভেন্ট্রিকেল আছে, ঠিক আছে। আচ্ছা, এইবারে কোনো একটা পার্টিকুলার সময়ে ধরা যাক শুধুমাত্র এখানে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের ডিপোলারাইজেশন হয়েছে। শুধুমাত্র কার ডিপোলারাইজেশন হয়েছে? ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের। যখন এই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের যখন ডিপোলারাইজেশন হবে, এই সময়ে যে ইনস্ট্যান্টেনিয়াস মিন ভেক্টর হবে সেটা কিন্তু এরকম একটা শর্ট ইনস্ট্যান্টেনিয়াস মিন ভেক্টর এবং তার ডিরেকশান বা মুভমেন্ট কিন্তু লেফটের দিকে হবে, ঠিক আছে। তাহলে একটু দেখে নাও, যখন আমি একটু লেখার চেষ্টা করছি, দেখো তাহলে যখন শুধুমাত্র ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, সুতরাং ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের যখন ডিপোলারাইজেশন শুরু হয়েছে, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের কি হয়েছে? ডিপোলারাইজেশন। তো তখন কি হচ্ছে? তখন এই ইনস্ট্যান্টেনিয়াস মিন যে ভেক্টর আছে, এই ইনস্ট্যান্টেনিয়াস মিন ভেক্টর এর ডিরেকশান কি হবে? এটা হচ্ছে বেস, ঠিক আছে। এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে অ্যাপেক্স। এবং এই ভেক্টর সবসময় কোন দিক থেকে কোন দিকে মুভ করে? বেস থেকে অ্যাপেক্সের দিকে। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস মিন ভেক্টরের মুভমেন্ট তাহলে কোন দিকে হচ্ছে? দেখো ফ্রম বেস টু অ্যাপেক্স, ফ্রম বেস টু অ্যাপেক্স, মানে এক্ষেত্রে ডাউনওয়ার্ড তার মুভমেন্ট হচ্ছে এবং এর ম্যাগনিটিউড কিন্তু তুলনামূলকভাবে কম হচ্ছে। ম্যাগনিটিউড কি আছে? ম্যাগনিটিউড কিন্তু এক্ষেত্রে কম আছে এবং তার সঙ্গে সঙ্গে ডিরেকশান কোন দিকে হচ্ছে? দেখো ডিরেকশান কোন দিকে হচ্ছে? ডিরেকশান লেফটের দিকে হচ্ছে। সুতরাং যখন শুধুমাত্র ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের এই সময় কিন্তু ডিপোলারাইজেশন হয়েছে।
এরপরে কি হবে, এই ডিপোলারাইজেশন এবার ছড়িয়ে পড়বে। এই ডিপোলারাইজেশন যেটা প্রথমেই তোমাদের যেটা ছবিতে দেখালাম, দেখো এরপরে এই ডিপোলারাইজেশন যখন এইভাবে যাবে, দেখো সুতরাং ডিপোলারাইজেশন যখন ভেন্ট্রিকুলার ওয়ালের মধ্যে প্রধানত ট্রান্সফার হয়ে যাবে, সুতরাং আবার আমরা এখানে আঁকছি ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম আর এখানে ভেন্ট্রিকেল আছে। তো এই রকম সিচুয়েশানে আমরা দেখব যে ডিপোলারাইজেশন কোথায় হচ্ছে। দেখো ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম তো অলরেডি সেটা ডিপোলারাইজড হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে ভেন্ট্রিকেলের দুটো ওয়ালের কিছুটা অংশে এখানে ডিপোলারাইজেশন হয়েছে। তো এই সিচুয়েশান, এইরকম সিচুয়েশানে আমরা দেখব যে ইনস্ট্যান্টেনিয়াস যে মেন ভেক্টর, সেই ইনস্ট্যান্টেনিয়াস মিন ভেক্টর কিন্তু সব থেকে বড় হবে এবং তার ডিরেকশানও কিন্তু এই দিক থেকে এই দিকে হবে। ঠিক আছে, এটা সব থেকে বড়, কারণ এই সময় কিন্তু ভেন্ট্রিকুলার ওয়ালের কন্ট্রাকশন শুরু হচ্ছে, মানে সমস্ত মাসেলস কিন্তু এক্ষেত্রে অ্যাক্টিভেটেড হয়ে গেছে। যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, আবার এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভেন্ট্রিকেল। এরপরে এই ডিপোলারাইজেশন যখন ভেন্ট্রিকেলের অলমোস্ট টোটাল ভেন্ট্রিকেলের মধ্যে যখন ডিপোলারাইজেশন হয়ে যাচ্ছে, অলমোস্ট টোটাল ভেন্ট্রিকেলে ধরা যাক এখানে ডিপোলারাইজেশন হয়ে যাচ্ছে, তখন ইনস্ট্যান্টেনিয়াস যে মিন ভেক্টর আছে সেটা কিন্তু তার ডিরেকশান কিছুটা চেঞ্জ করবে এবং এক্ষেত্রে তার ম্যাগনিটিউডও কিন্তু তুলনামূলকভাবে কম হবে। ঠিক আছে, তাহলে ডিরেকশান প্রথমে আমরা দেখলাম একদম ডাউনওয়ার্ড ডিরেকশান হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা লেফটের দিকে সেটা শিফট নিচ্ছে। আবার দেখো এই যখন কন্ডিশন, যখন ভেন্ট্রিকেলের একদম ডিপোলারাইজেশন স্টার্ট হয়ে যাচ্ছে, ভেন্ট্রিকেলের ওয়ালে যখন চলে যাচ্ছে, তখন কিন্তু সেই ম্যাগনিটিউড অনেক বেড়ে যাচ্ছে, সেই জন্য ইনস্ট্যান্টেনিয়াস মিন ভেক্টর অনেক বড়। আবার দেখো যখন অলমোস্ট এটা ভেন্ট্রিকেলের ওয়ালকে কভার করে ফেলছে, তখন কিন্তু তুলনামূলকভাবে ম্যাগনিটিউড কমে যাচ্ছে, কারণ এতটা কন্ট্রাকশন বা এতটা ইলেকট্রিক্যাল স্টিমুলেশন তখন কিন্তু হার্টের আর দরকার হচ্ছে না, তখন এটা কিন্তু তুলনামূলকভাবে কমে যাচ্ছে এবং ডিরেকশান কিন্তু চেঞ্জ করে ফেলছে। এবং এরপরের যে সিচুয়েশান, যখন অলমোস্ট ভেন্ট্রিকেল এর ডিপোলারাইজেশন যখন কমপ্লিটের দিকে হচ্ছে, তখন কি হবে দেখো। সুতরাং অলমোস্ট যখন কমপ্লিশনের দিকে চলে যাচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, তো সেই সময় এই ইনস্ট্যান্টেনিয়াস মিন ভেক্টর কিন্তু তার টোটাল ডিরেকশান চেঞ্জ করে দিচ্ছে। তখন এই ইনস্ট্যান্টেনিয়াস মিন ভেক্টরের যে ডিরেকশান সেটা কিন্তু আপওয়ার্ড হবে এবং ম্যাগনিটিউড কিন্তু তুলনামূলকভাবে কম হবে। এবং যখন ডিপোলারাইজেশন হয়ে যাবে ভেন্ট্রিকেলের, তখন কিন্তু আর কোনো রকম আমরা ইনস্ট্যান্টেনিয়াস মিন ভেক্টর পাবো না, কারণ কি তখন আর কোনো রকম ইলেকট্রিক্যাল স্টিমুলেশন হার্টের আর দরকার নেই। সুতরাং এই সমস্ত ভেক্টরের মুভমেন্টগুলোকে যদি আমরা আঁকার চেষ্টা করি, এই যে ভেক্টর যেগুলো আমরা করলাম আর কি ডিফারেন্ট সিচুয়েশানে, তো তাদের মুভমেন্টগুলোকে যদি আমরা আঁকার চেষ্টা করি, দেখো কি পাবো। প্রথমে যখন ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের যখন ডিপোলারাইজেশন হচ্ছে, তো সেই সময় ইনস্ট্যান্টেনিয়াস মিন ভেক্টর কী ছিল, তুলনামূলকভাবে তার ম্যাগনিটিউড কম ছিল এবং ডিরেকশানও কিছুটা স্লাইটলি সেটা রাইট সাইডের দিকে ছিল। এবং যখন ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন স্টার্ট হয়ে যাচ্ছে, মানে দুটো ভেন্ট্রিকেলের মধ্যে লেফট এবং রাইট ভেন্ট্রিকেলে যখন এই ডিপোলারাইজেশন হচ্ছে, তখন সবথেকে বেশি ম্যাগনিটিউড আমরা এক্ষেত্রে দেখতে পাবো এবং তার সঙ্গে সঙ্গে ডিরেকশানও কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে আমরা দেখছি যে তারপরে কিন্তু ডিরেকশান, এরপরে যখন ভেন্ট্রিকুলার কন্ট্রাকশান যখন চলছে, তো সেই সময় কি হচ্ছে, সেই সময় এই যে ভেক্টরের মুভমেন্ট আবার এই দিকে হচ্ছে এবং যখন অলমোস্ট কমপ্লিটের দিকে হয়ে যাচ্ছে, তখন এর মুভমেন্ট কোন দিকে হয়ে যাচ্ছে, আপওয়ার্ডের দিকে হয়ে যাচ্ছে। তাহলে এইগুলোকে যদি আমরা অ্যাড করি, এবার দেখো এটাকে যদি আমরা অ্যাড করি, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা একটা লুপ পাবো। এবার দেখো এখানে আমরা এটাকে অ্যাড করছি, সুতরাং এরকম একটা লুপ পাচ্ছি এবং এই যে লুপটা, তো এই লুপটাকেই আমরা বলবো QRS লুপ। এই লুপটাকে আমরা কি বলবো, QRS লুপ। দেখো আমি যে কটা কথা বলেছি সব কিন্তু ভেন্ট্রিকেলের ডিপোলারাইজেশন নিয়েই কিন্তু কথা বলেছি। ইসিজি যদি আমরা দেখি, ইলেকট্রোকার্ডিওগ্রাম যদি আমরা দেখি, তাহলে এখানে কিউ ওয়েভ আছে এবং তার সঙ্গে সঙ্গে কি থাকবে, আর ওয়েভ থাকবে এবং একটু নিচের দিকে এস ওয়েভ থাকবে। ঠিক আছে, তাহলে কিউ ওয়েভ মানে কি, কিউ ওয়েভ মানেই হচ্ছে এটা যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের প্রধানত ডিপোলারাইজেশন এটা সূচিত করে।
আর ওয়েভ কি করে, আর ওয়েভ হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, এবং এস ওয়েভ কি করে, এস ওয়েভ পারকিনজি ফাইবারের ডিপোলারাইজেশন। তাহলে যেহেতু টোটাল এই সমস্ত অংশের ডিপোলারাইজেশন আমরা এই ভেক্টোকার্ডিওগ্রামের সাহায্যে অ্যানালাইসিস করছি, সুতরাং এই যে লুপ, তো এই লুপটাকেই আমরা বলবো কিউআরএস লুপ। তো ভেক্টোকার্ডিওগ্রামে দিস কিউআরএস লুপ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে রিপোলারাইজেশনেও কিন্তু লুপ তৈরি হয়, কিন্তু রিপোলারাইজেশনে যে লুপ তৈরি হবে সেটা তুলনামূলকভাবে ছোট হবে। রিপোলারাইজেশনে যে লুপ তৈরি হবে সেটা তুলনামূলকভাবে ছোট হবে, এবং এক্ষেত্রে কিন্তু যে ভেক্টরের যে মুভমেন্ট সেগুলো প্রধানত সেম ডিরেকশানে হয় এবং লুপ ছোট হয়, এবং এই লুপটাকে আমরা বলবো টি লুপ। এই লুপটাকে আমরা কি বলবো, টি লুপ। কেন এটাকে টি লুপ বলা হয়? টি লুপ এই কারণের জন্যই বলা হয় কারণ টি ওয়েভ, ইসিজির টি ওয়েভ প্রধানত রিপোলারাইজেশনকে সূচিত করে। তাহলে রিপোলারাইজেশনে আমরা যে লুপ পাবো তো সেটা হচ্ছে টি লুপ। তো এই ভেক্টোকার্ডিওগ্রাম প্রধানত অসিলোস্কোপ যন্ত্রের সাহায্যে এই ভেক্টোকার্ডিওগ্রাম আমরা নির্ণয় করতে পারি, অসিলোস্কোপ। এবং এক্ষেত্রে লিড ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? লিড। লিড মানে হচ্ছে ইলেকট্রোড ব্যবহার করা হয়, এবং ইলেকট্রোডে আমরা জানি যে একদিকে পজিটিভ চার্জ থাকে এবং তার সঙ্গে সঙ্গে আর একদিকে নেগেটিভ চার্জ থাকে। এখান দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা আমরা এই ভেক্টো বা অসিলোস্কোপ যন্ত্রে সেটা আমরা বুঝতে পারি যে কতটা পরিমাণে কারেন্ট যাচ্ছে এবং কোন দিক থেকে কোন দিকে কারেন্ট যাচ্ছে, কোন ডিরেকশানে প্রধানত কারেন্ট যাচ্ছে সেটা আমরা বুঝতে পারি। তাহলে টোটাল অংশটাকে যদি আমরা সাম আপ করি তাহলে কি দেখব? দেখো, তো হৃৎপিণ্ডের মধ্যে প্রধানত যে ইলেকট্রিক্যাল ফ্লাকচুয়েশন হচ্ছে বিভিন্ন সময়ে, তো সেই সমস্ত ইলেকট্রিক্যাল ফ্লাকচুয়েশনের ডিরেকশন এবং কি পরিমাণে হয় তো সেটা প্রধানত আমরা ভেক্টোকার্ডিওগ্রামে অ্যানালাইসিস করি। প্রধানত হৃৎপিণ্ডের মধ্যে আমরা জানি যে ডিপোলারাইজেশন হয় এবং তার সঙ্গে সঙ্গে রিপোলারাইজেশন হয়। তো ডিপোলারাইজেশন মেনলি ফোকাস করা হয় এক্ষেত্রে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। বিভিন্ন সিচুয়েশনে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হয়। দেখো, যে কোনো সিচুয়েশানে প্রধানত হৃৎপিণ্ডের মধ্যে বিভিন্ন দিকে বিভিন্ন অ্যামাউন্টের কারেন্ট কিন্তু তৈরি হয়, এবং সেই কারণের জন্যই একটা মিন ভেক্টর এক্ষেত্রে নেওয়া হয়। তো সেই মিন ভেক্টরকেই আমরা বলবো ইনস্ট্যান্টেনিয়াস মিন ভেক্টর। ভেক্টোকার্ডিওগ্রামে এই ইনস্ট্যান্টেনিয়াস মিন ভেক্টরকেই দেখা হয়। যখন ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের যখন ডিপোলারাইজেশন হচ্ছে তখন এই ইনস্ট্যান্টেনিয়াস মিন ভেক্টর তুলনামূলকভাবে ছোট হয় এবং তার টেন্ডেন্সি থাকে লেফট সাইডের দিকে মুভ করার। আবার যখন ভেন্ট্রিকুলার যখন ডিপোলারাইজেশন শুরু হচ্ছে, দেখো ভেন্ট্রিকুলার যখন ডিপোলারাইজেশন শুরু হচ্ছে, প্রথমে আমরা দেখলাম ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের ডিপোলারাইজেশন, তো ভেন্ট্রিকুলার যখন ডিপোলারাইজেশন শুরু হচ্ছে তখন যে ইনস্ট্যান্টেনিয়াস মিন ভেক্টর সেটা কিন্তু অনেক বড় হয়, ঠিক আছে। তারপরে দেখো যখন ক্রমশ প্রসিড করছে, অনেকটা যখন ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হয়েছে তখন কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস মিন ভেক্টরের ম্যাগনিটিউড তুলনামূলকভাবে কমে যাচ্ছে এবং ডিরেকশানও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং যখন অলমোস্ট কমপ্লিশনের দিকে হয়ে যাচ্ছে, আগে যেটা ছিল সেটা হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশানে দেখো এটা মুভ করছিল কারেন্ট, কিন্তু যখন ডিপোলারাইজেশন হয়ে যাচ্ছে তখন সেই মুভমেন্ট এবার আপওয়ার্ডের দিকে হয়ে যাচ্ছে। তো এই সমস্ত ঘটনাগুলোকে আমরা যদি একসঙ্গে যদি আমরা ডিনোট করি তাহলে আমরা কি পাচ্ছি? দেখো, এটা হচ্ছে 1 নাম্বার ইভেন্ট, এটা হচ্ছে 2 নাম্বার ইভেন্ট, এটা 3 নাম্বার ইভেন্ট, একটা 4 নাম্বার ইভেন্ট। তাহলে একটা লুপ আমরা পাচ্ছি এবং সেই লুপটাকেই আমরা বলবো কিউআরএস লুপ। এবং রিপোলারাইজেশনের সময়ও ছোট লুপ তৈরি হয়, তো সেই লুপটাকে আমরা বলবো টি লুপ। সুতরাং আশা করি তোমরা ভেক্টোকার্ডিওগ্রাম ভালোভাবে বুঝতে পেরেছো। আজকে তাহলে এই পর্যন্তই। এর পরের দিন আমরা পিজি ফিজিওলজির আরও কিছু অংশ নিয়ে আলোচনা করব। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।